এবার বায়োলজিটা পড়াচ্ছি। বায়োলজিটা আগের দিন হয়েছিল বৃক্ষের গঠনগত কার্যকতা নেফ্রন। আমি ছবিটা দিয়ে দিয়ে বলে দেবো আগে, তারপর তোমরা এটা পড়বে, তাহলে বুঝতে পারছো নেফ্রনটা কীরকম দেখতে। তাহলে নেফ্রনটা হচ্ছে গ্লোমেরুলাস, যেটা কিন্তু ব্লাডটা পিউরিফাই হচ্ছে, তার নিচে বোমেন্স ক্যাপসুল, একসঙ্গে ম্যালফিজিয়ান কার্পাসেস বলা হচ্ছে, ছবিও পাঠিয়ে দেবো। ব্লাডটা টানা হয় প্রথমে নিকটবর্তী সংবর্ত নালিকা, তারপর হ্যান্ডেল লুপ হয় দূরবর্তী সংবর্ত নালিকা, সংগ্রাহী নালিকা দিয়ে মুক্তথলিতে জমা হয়, মুক্তনালী দিয়ে বেরিয়ে যায়। ওগুলো 50 লক্ষ করে নেফ্রন থাকে। আর প্রত্যেকটাকে বলে ডান বৃক্ষ বাম বৃক্ষ। ডান বৃক্ষ বাম বৃক্ষ কেমন দেখতে ছবিতে বললাম, বাইরের অংশ ক্যাপসুল, তারপরে হচ্ছে কর্টেক্স, তারপরটা মেডালা। যাই হোক, নেফ্রন অংশ এগুলো বললাম, ম্যালফিজিয়ান কর্পাসাস, বোমেন ক্যাপসুল আর গোমেরুলাস নিয়ে রেনাল টিউবুলস আর সাংগ্রাহক টিবিউলস, নিকটবর্তী সংবর্ত নালিকা, দূরবর্তী সংবর্ত নালিকা আর সাংগ্রাহক নালিকা, সেটাই রেনাল টিবিউলস বলছে। বৃক্ষ ক্ষতিগ্রস্ত হলে সিরাম অ্যালবুমিন ও সিরাম গ্লোবুলিন দেখতে পাওয়া যাবে মূত্রে, এমনি থাকবে, পরিমাণটা বেড়ে যাবে। সিরাম অ্যালবুমিন এবং গ্লোবুলিনের এটা বেড়ে যায় লিখতে হবে। আচ্ছা, ম্যাঙ্গানিজের অভাবে ক্লোরোসিস রোগ হয়, ম্যাঙ্গানিজের অভাবে ক্লোরোসিস রোগ হয়, মলিবডেনামের অভাবে পাতায় হলুদ হলুদ ছোপ দেখা যায়। আচ্ছা, এটা থাকলো। প্রথম আদিকোষকে পর্যবেক্ষণ করেন রবার্ট হুক, কর্ক থেকে আবিষ্কার করেন। দু ধরনের কোষ আছে, একটা প্রোকার্ডিক কোষ বা আদিকোষ, আর ইউকার্ডিক কোষ বা আদর্শ কোষ। আচ্ছা, আদিকোষ আদর্শ কোষ, আদিকোষে কোষপ্রাচীর থাকে না, আর এদের কোষপ্রাচীরটা সেলুলোজযুক্ত, সুনির্দিষ্ট শ্বাসঅঙ্গ নেই প্রোকার্ডিক কোষে, আর এতে হচ্ছে মাইটোকন্ড্রিয়া শ্বাসকার্য চালায় আদর্শ কোষে। ভ্যাকুয়েল গহ্বর, গলগি বডি, ক্রোমোজোম, রাইবোজোম এটা উপস্থিত থাকে, প্রোকার্ডিক কোষে হচ্ছে থাকে না। ভ্যাকুয়েল গহ্বর, ক্রোমোজোম, রাইবোজোম উপস্থিত থাকে না, হবে থাকে না। আর এখানে ক্রোমোজোম উপস্থিত থাকে ইউক্যারিওটিক কোষে, এগুলো থাকে। এটা উৎপাদন ব্যাকটেরিয়া, নীলাবসব শৈবাল, আর শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া বা আদ্যপ্রাণী, বিভিন্ন উদ্ভিদ আর প্রাণী কোষ, যে কোনো মানুষ, উদ্ভিদ সব হচ্ছে আদর্শ কোষ। তা ভ্যাকুয়েল গহ্বর, গলগি বডি, ক্রোমোজোম, রাইবোজোম এটা থাকে না, উপস্থিত থাকে না, হবে। হলো সবচেয়ে বড় প্রাণী কোষ উট পাকের ডিম। একটা ডিম মানে একটা সেল। তুমি যে মুরগির ডিম খাও ওটাও একটা সেল। যারা নতুন এসছো তাদেরকে আমি যদি রেকর্ডিংটা থাকে, আমি হচ্ছে ওই সেলের ডিভিশনটা পাঠিয়ে দেবো। এই গ্রুপেই 3 জন আছো। একজন আমার ছাত্রের হচ্ছে এ আছো, ভাই আছো, আরেকজন ভর্তি হয়েছো রাঙামাটি থেকে, আর একজন আমার বন্ধুর এক মেয়ে আছো। আমি দেখছি সেলটা পাঠিয়ে দেবো, একবার পড়ে নেবে। আজকে রাতে না, আমি কালকে সিওর পাঠিয়ে দেবো, কাল রোববারের মধ্যে পাঠাবোই, মনে আছে। বায়োলজির আগের অংশ যেটার মধ্যে গ্যাপটা আমি পাঠিয়ে দেবো, একটু দেখে নেবে। যাই হোক, তাহলে একটা যদি মুরগির ডিম খাও, ওটা একটা সেল খাও, মাথার মধ্যে রাখবে। আমি একটা টুকরো খাচ্ছি কোনো কিছু, গাছের ইয়ে খাচ্ছি, ডাঁটা খাচ্ছি বা আলু খাচ্ছি, কোটি কোটি সেল খাচ্ছি, কিন্তু একটা ডিম খাওয়া মানে একটা সেল খাওয়া। উট পাকের ডিম খাওয়া আর মুরগির ডিম খাওয়া। উট পাকের ডিম একা খেতে পারবে না, 5 জন যদি পাও কোথাও কিনে আনবে, সেদ্ধ করবে, সেদ্ধ করে 4-5 জন মিলে খাবে। আমাকেও একটু দিয়ে যাবে যদি উট পাকের ডিম পাও, করতে বিশাল এইভাবে ধরতে হবে। আমার দরকার নেই, তোমরাই খাও। তারপর একটা আসছে, তাহলে সবচেয়ে বড় প্রাণী কোষ উট পাকের ডিম, আর সবচেয়ে দীর্ঘ প্রাণী কোষ স্নায়ু কোষ, লম্বা। সবচেয়ে বড় উদ্ভিদ কোষ বয়মেরিয়া নিভিয়া, সবচেয়ে বড় উদ্ভিদ কোষ যদি বলে। সালোক সংশ্লেষ সবচেয়ে ভালো হবে, এটা হচ্ছে ভুল আছে, এটা 15 থেকে 15 to 35, 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। আবার 40 দিকে হলে গাছপালাতে পাতাগুলো ঝিমিয়ে যায়, দেখবে হয়েছে। সালোক সংশ্লেষ করতে পারে না, মিউকর, ক্যাসকাটা, মনোট্রোপা, এদের গ্রিন পিগমেন্ট নেই। আবার সালোক সংশ্লেষ মানে উদ্ভিদ মানে সালোক সংশ্লেষ করতে পারবে, কিন্তু এরা পারে না। আবার প্রাণী সালোক সংশ্লেষ করতে পারে না, গ্রিন পিগমেন্ট নেই, কিন্তু কোন প্রাণী পারে? সেটা পারে হচ্ছে ইউগ্রিনের কাইসিমে, বা প্রাণী হলেও পারে, এই জিনিসগুলো খুব দেয়। সালোক সংশ্লেষ সবচেয়ে ভালো হয় লাল আর নীল রঙের আলোতে। নীল আকাশ যখন থাকবে, বা ভোরের আকাশ, বা বিকেলবেলা তুমি মর্নিং বিকেলবেলা ওয়াক করো, ইভিনিংয়ের ঠিক আগে খুব ভালো, সকালে করো, তখন আকাশটা লাল টাইপের হয়ে যায়। আর নীল আকাশও, নীল যখন আকাশকে, তখন সালোক সংশ্লেষ ভালো হয়। সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ: 6টা কার্বন ডাইঅক্সাইড, 12টা জল, C6H12O6, গ্লুকোজ তৈরি করছে 6H2O আর 6O2। পরীক্ষা দেয় কিরকম? এই যে সালোক সংশ্লেষ পদ্ধতিতে উৎপন্ন অক্সিজেন হলো, এর উৎস কি বলতো? মাটি থেকে শোষিত জল। আর যে গ্লুকোজের উৎস কার্বন ডাইঅক্সাইডের কার্বন, এটা দেয়। এক্ষেত্রে আলোক শক্তি রাসায়নিক শক্তি রূপান্তরিত হয়। আলোক শক্তিটা এখানে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত, কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, লাইট এনার্জিটা। ফটোসিনথেসিসকে কার্বন অ্যাসিমিলেশন কেন বলে? কেন কার্বন ডাইঅক্সাইডের কার্বন গ্লুকোজ ও স্টার্চ ও প্রোটিনে ভেঙে যায়। আজকে যে খাবারটাই খাচ্ছি, স্টার্চ খাই, গ্লুকোজ খাই, প্রোটিন খাই, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বন থেকেই ভাঙছে। ক্লাইমেটোমোনাস ভলভক্স, উদ্ভিদ হলেও গমন করতে পারে, মানে এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে। গমন তো উদ্ভিদের নেই, চলন আছে। শোনো, চলন মানে কি? আমি দাঁড়িয়ে আছি দিয়ে এরকম করছি, এটাকে বলে চলন। আমি হেঁটে হেঁটে যাবো, তাকে বলে গমন। তো উদ্ভিদের চলন নেই, একটা অন্ধকার করে একটা টব রেখে দেবে, একটা জানালা খোলা রাখবে,
একদিন দুদিন পরে দেখবে গাছটা জানলা থেকে বেঁকে গেছে, দিস ইজ কল্ড চলন, কিন্তু ওই গাছটাতে হাঁটতে হাঁটতে চলে যায়। সেটা সেটা তো কমন হয়েছে, ওটা সম্ভব নাকি? সন্ধ্যাবেলা পঞ্চকে দাঁড়িয়ে আছে, একটা বিরাট বট গাছ হাঁটতে হাঁটতে যাচ্ছে, ঝামেলা করেছে, এদিকে এসে উল্টো পাল্টা তার ফারকে কেটে দিয়ে বলে কিরে, না এটা হচ্ছে ওই তোমার হচ্ছে ওই এলআইসির পাশে, এলআইসির যে বিল্ডিং এর ভেতরে যে কালেক্টরেটে যে বট গাছটা, ওটা হাওয়া খেতে বেরিয়েছে। এরকম করে দেখেছো বট গাছ হেঁটে হেঁটে যাচ্ছে? তাহলে মনে রাখার জন্য বলছি, এটা এদের গমন নেই, কিন্তু চলন আছে, গাছটা বাড়ছে, শিকড় বাড়ছে। যাই হোক, যেটা বললাম, তাহলে এদের হচ্ছে, তাহলে এটাই হলো যে ক্যামেরোনাস ভলভক্স গমন আছে, এই ধরনের চলনকে বলে কেমোন্যাস্টিক চলন। সূর্যমুখী কেবলমাত্র সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ফুটবে, সূর্য উঠলেই ফুটবে, তাকে ফুটবে না, একে বলে ফটোনেস্টিক চলন। লজ্জাপতি চলনকে সিসমোনাস্টিক বলে, এর ইংরেজিটা হচ্ছে টাচ মি নট, আমাকে ছুঁয়ো না, লজ্জাপতি। টাচ করলে দেখবে পাতাটা বুঝিয়ে দেয়। উদ্ভিদ কোষ হচ্ছে সাইটোপ্লাজম নির্মিত পাতলা প্রাচীর বেষ্টিত উদ্ভিদ কোষে থাকে, একটা প্রাচীর সেল ওয়াল থাকে, সেল ওয়াল দেখবে পড়বে, যারা পড়েছো দেখবে দৃঢ়তা দেয়, এটা পাঠিয়ে দেবো নতুনদেরকে। তিমি মাছ হলো একমাত্র স্তন্যপায়ী যারা বাতাস থেকে বিশুদ্ধ অক্সিজেন নেয়। দেখবে একটা তিমি মাছটা ভেসে উঠলো, একটা ফুটো থাকে, ফুটো দিয়ে প্রচন্ড ফোর্সে জল বার করে দিল, বাতাস ঢুকিয়ে নিলে এবার জলের তলায় চলে গেল। এবার ওই বাতাস দিয়ে তারা শারীরবৃত্তীয় কাজ করছে, একটু একটু করে বাতাস খরচা হচ্ছে, যেটুকু খরচা হচ্ছে জল ভর্তি হচ্ছে, হতে হতে 100 পুরো জল ভর্তি হয়ে গেল, আবার উঠে এলো, আবার জলটাকে ফোর্সে বার করে দিল। এই হচ্ছে, কেননা ওরা তো আগে ডাঙায় ঘুরে বেড়াতো, বিবর্তন যখন পড়াবো, তো ওদের মেমারি গ্ল্যান্ড আছে, বাচ্চা প্রসব করে, সামনের পা আছে, সেটা প্যাডেল হয়ে গেছে, হিউমেরাস, রেডিয়াস, আনলা সব আছে, তোমায় দেখিয়েছি ছবিতে। তো ওরা আগে ডাঙায় থাকতো, সবাই ধরে ধরে খেতো, সেই জন্য বাঁচার জন্য জলে চলে গেছে, কিন্তু স্তন্যপায়ের বৈশিষ্ট্য ছাড়তে পারেনি, এখনো রয়ে গেছে। কাঁকড়া বিছার শ্বাস অঙ্গনা বুকলাং বা পুস্তক ফুসফুস, মাকড়সার বুকলাং, এইবার দেহত্বক, কেঁচোর দেহ চর্ম, চামড়াটা ভেজা ভেজা দেখবে, জলীয়বাষ্পটা আটকে রাখে। শামুকের হচ্ছে ফুলকা, চিংড়িরও ফুলকা, মাছের ফুলকার অতিরিক্ত শ্বাসযন্ত্র, ওদের অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে মাছের, যেগুলো হচ্ছে জিওল মাছ। গঙ্গা ফড়িংয়ের ট্রাকিয়া শ্বাস সিদ্ধ, হাইডার দেহত্বক, ব্যাঙাচির বহিক ফুলকা, পূর্ণঙ্গ ব্যাঙ হলে তখন ফুসফুস হয়ে যাবে, ব্যাঙের ফুসফুস চর্মমুখ বিভাগ, চামড়া দিয়ে ওরা হচ্ছে শ্বাস প্রশ্বাস নেয় শীত ঘুমের সময়, মুখ বিভাগ এই জায়গাটা দপদপ দপদপ করে ব্যাঙের দেখবে, ভেজা ভেজা থাকে, এই কিন্তু শ্বাস নেয়। পিঁই মাছের ফুসফুস, একমাত্র জলজ স্তন্যপায়ী, না এটা ভুল আছে, এমনি হচ্ছে আরশোলা যদি বলে, তারপর ট্র্যাকিয়া বা শ্বাস সিদ্ধ বলেছি, আরশোলাটাকে ধরে এই বুকের দুপাশ, এটা যদি আরশোলা হয়, এই বুকের দুপাশ দেখবে হচ্ছে ক্রিম মাখিয়ে দেখবে, শ্বাস নিতে পারবে। কিউই পাখি, নিউজিল্যান্ডের পাখি উঠতে পারে না, এদের পেছনে নাক আছে, নিউজিল্যান্ড খেলা দেখলে দেখবে কিউই পাখি চলে আসে। মার্কস ডিয়ার হচ্ছে উত্তর কানাডার পানি, এটা কস্তুরি মৃগ, এদের নাভি থেকে সুন্দর একটা পাওয়া যায়, সেন্ট পাওয়া যায়, মৃগ নাভি বলে যেটাকে। আকবরের কাছে ছিল, হুমায়ুনের কাছে ছিল, এখন হুমায়ুন পালিয়ে যাচ্ছে, শেরশাহ তাড়িয়ে দিয়েছে ভারত থেকে, তার ছেলে হয়েছে ভারত সীমান্তে, এদিকে চলে যাচ্ছেন পারস্যের দিকে, তখন তার যে সঙ্গীরা বলছে কিছুদিন ছেলে হয়েছে, তখন তার কাছে মৃগ নাভি ছিল, এইটুকু যদি রাখি গোটা এলাকায় গন্ধ ছাড়বে, আমি যদি এইটুকু থাকে, সেটাই ভাগ করে দিয়েছে, বলেছে এটা যেমন অল্প, কিন্তু আমার সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে, আমার ছেলের সুগন্ধ যেন চারিদিকে ছড়িয়ে পড়ে। বাস্তবে তাই হয়েছিল, আকবরের সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছিল, তিনি নিরপেক্ষতার উপর তিনি সতর্ক অবস্থা কায়েম করেছিলেন। অ্যানাকোন্ডা দক্ষিণ আমেরিকার আমাজন জঙ্গল থেকে সবচেয়ে বিশাল সাপ, পৃথিবীর সবচেয়ে বড়, বিষ নেই, ওইভাবে দেখিয়েছে অ্যানাকোন্ডা পার্ট 1টাতে, খুব সুন্দর সিনেমা, যে লোককে ওরকম ওর ক্ষমতা দেবে, মেয়েগুলোও ধরছে এরকম জলের তলায় কপ কপ করে ধরে। এবার তুমি সবাই বসে আছো, কেউ বসে আছি আমি, আমাকে হঠাৎ করে গিলে নিল, আমার কিছু করার নেই, তখন গিলে নিয়েছে প্রচণ্ড প্রেসার, আমি তো বেরোতে পারবো না, কিন্তু আমাকে ধরতে হলে আমি যে পেছন দিক থেকে ওকে ধরে নিই, ওর কিছু করতে পারবে। আচ্ছা, গুয়ানোটা এক ধরনের পাখি। জিরাফটা আফ্রিকার প্রাণী বলেছি, ইন্ডিয়াতে নেই, একমাত্র আফ্রিকার মাটি তৈরি করে, 18 থেকে 20 ফুট লম্বা, পৃথিবীর উচ্চতম প্রাণী, এর কোনো আওয়াজ করতে পারে না, এরকম দিয়ে অডম্যান দেয়, গরু, জিরা, বাঘ, সিংহ অডম্যান বার করে। গরুও হচ্ছে মাংসাশী নয়, জিরাফও মাংসাশী নয়, আবার সিংহ মাংসাশী আর বাঘও মাংসাশী, তার অডম্যান কোনটা হবে, মানে বিসদৃশ্য কোনটা হবে, খুঁজে পাবে না। বিসদৃশ্য হবে কিন্তু হচ্ছে জিরাফ, কোনো গলার ফ্রিকোয়েন্সি এতক্ষণ কোনো আওয়াজ হয় না, সবাই আওয়াজ করে, ওকে মেরে দিলেও কোনো আওয়াজ পাবে না। এবার সিংহগুলো ধরে ওদেরকে দেখবে, এবার ঘাড়ে চড়ে গিয়ে ঝুলে থাকে, দেখবে কোনো আওয়াজ নেই। নুটা হচ্ছে পূর্ব আফ্রিকার প্রাণী, এক ধরনের নু, এসটা হবে GNU হবে। শ্বসন দুই প্রকার, একটা সবাস শ্বসন, অবাস শ্বসন, যখন শ্বসন করাবো তখন ডিটেলসে করাবো। একটা গ্লাইকোলাইসিস, একটা ক্রেবস চক্র। সবাস শ্বসনের দুটো ভাগ, একটা গ্লাইকোলাইসিস, একটা ক্রেবস চক্র। অবাস শ্বসনটা হবে না, এটা কেটে দিলাম। সবাস শ্বসনেরই দুটো ভাগ, গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্র, কেটে দিয়ে করছি।